This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি আপনার রায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় যাকে গ্রেফতার করা হয়েছিল, অবশেষে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন। তবে বেশ কিছু শর্তই ক্ষেত্রে আরোপ করা হয়েছে। তবে এই ভোটের আবহে অরবিন্দ কেজরিওয়ালের এই মুক্তি আপ শিবিরকে যেমন চনমনে করছে, তার পাশাপাশি ইন্ডিয়া অ্যালায়েন্সকেও কিন্তু অক্সিজেন যোগাচ্ছে। পাল্টা বিজেপির তরফ থেকেও বক্তব্য আসছে। এই বিষয় নিয়ে অবশ্যই চুলচেরা আলোচনা এবং বিশ্লেষণ চলবে এবং সেই সঙ্গে আলোচনা করব রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। আর এরপরে রাজভবনের তরফ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়। পাল্টা পুলিশের তরফ থেকেও কিন্তু বেশ কিছু ফুটেজ তাদের কাছে আছে এবং সেখানে পুলিশের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি করা হয়। অভিযোগকারিনীর বক্তব্য এক্ষেত্রে কি, সেটাও জানাবো। এবং এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় চলছে। এই দুটো বিষয় নিয়ে আলোচনা চলবে, যাদের সঙ্গে আলোচনা করব। আসুন শুরুতে তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, আমাদের সঙ্গে রয়েছেন শীর্ষেন্দু সিনহা রায় আইনজীবী, এবং সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। তবে শুরুতে যেটা বলছিলাম আপনাদেরকে, যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিনে মুক্তি পেয়েছেন আবগারি দুর্নীতি মামলায়। দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুমতি দেওয়া হয়েছে তাকে প্রচারের জন্য। দিল্লিতে ভোটের আগে কেজরিওয়ালের জামিনে চাঙ্গা ইন্ডিয়া শিবির। গুরুত্ব দিচ্ছে না যদিও বিজেপি। দেখুন প্রতিবেদন। আগামী 26শে মে ষষ্ঠ দফায় দিল্লি 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সর্বোচ্চ আদালত। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। 2রা জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। জামিনে থাকাকালীন ভোট প্রচার করতে পারবেন আপ প্রধান। जनता तानाशाही का अंत करेगी, जनता न्याय करेगी। ईडी के लिए क्या कहेंगे सर? ईडी के लिए बस जनता न्याय करेगी, जनता तानाशाही का अंत करेगी। আবগারি দুর্নীতি মামলায় মোট 9 বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন এড়ান কেজরিওয়াল। গত 21শে মার্চ নবম হাজিরার দিন ইডি দপ্তরে না গিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন তিনি, যদিও তার রক্ষা কবচের আর্জিতে সাড়া দেয়নি হাইকোর্ট। এরপর সেদিন রাতেই কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মামলায় অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল। এদিন তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও একগুচ্ছ শর্ত চাপিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রী ও দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না, কোনো সরকারি ফাইলে সই করতে পারবেন না, আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারবেন না, মামলায় সাক্ষীদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, মুখ্যমন্ত্রী পদকে কাজে লাগিয়ে আবগারি মামলা সম্পর্কিত ফাইলে চোখ বোলাতেও পারবেন না। দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের জামিনকে রাজনৈতিক জয় হিসেবেই দেখছে आप शिविर। देश के अंदर हम सब ने मिलकर के लोकतांत्रिक तरीके से, संवैधानिक तरीके से, वोट की ताकत से इस देश से तानाशाही को खत्म करने का, संविधान को बचाने का, लोकतंत्र को बचाने का जो अभियान चलाया है, अरविंद केजरीवाल जी के बाहर आने से ये और मजबूत होगा। पूरा देश मिलकर के इस लड़ाई को लड़ेगा और इस देश के अंदर लोकतंत्र को और संविधान को बचा करके इस देश को और मजबूत करेगा। কেজরিওয়ালের জামিনের খবরে চাঙ্গা ইন্ডিয়া শিবিরও। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পাওয়ায় আমি খুবই খুশি। চলতি নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে। অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের আবহাওয়ার মধ্যে বিজেপি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করেছিল, আমরা তার বিরোধিতা করেছিলাম, সমালোচনা করেছিলাম। তো আজ কোর্ট, মহামান্য আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। আমরা এই আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। যদিও গেরুয়া শিবিরের দাবি আপ প্রধানের জামিন ভোটের অঙ্কে কোনো প্রভাব ফেলবে না।
কেজরিওয়াল তো আজকে সেই গব্বর সিং এর ভাষায় কথা বলছেন। 2013 সালে কেজরিওয়াল বলেছিলেন সমস্ত রাজনীতিবিদ চোর। কেজরিওয়াল বলেছিলেন সোনিয়া গান্ধী চোর। কেজরিওয়াল গ্রেপ্তার করার দাবি তুলেছিলেন সোনিয়া গান্ধী, ডক্টর মনমোহন সিং। গোয়ার নির্বাচনের পরে বলল যে কেজরিওয়াল চোর, কেজরিওয়াল 100 কোটি টাকা নিয়েছে, এই এক্সাইজ পলিসিকে চেঞ্জ করে সেই টাকা কংগ্রেসকে হারাবার জন্য গোয়ায় ব্যবহার করেছে। চলতি বছর দিল্লিতে জোট করে ভোটে লড়ছে আপ ও কংগ্রেস। নির্বাচনের ময়দানে কেজরিওয়ালের জামিন কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার। দিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনা করবে বিষয় নিয়ে আমাদের সঙ্গে চন্দন দাও এসেছেন। চন্দন চট্টোপাধ্যায় সিপিএম নেতা, স্বাগত জানাবো, এবং একই সঙ্গে অর্ণব মৈত্র আপ নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি অর্ণব, আপনাকে দিয়ে শুরু করব। অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা আগের হিয়ারিংয়ে একটা তৈরি হয়েছিল এবং আজকে তিনি জামিন পেলেন, তিনি মুক্তিও পেয়েছেন। তো এই মুহূর্তে ভোটের আবহে কতটা চনমনে আপনারা? দেখুন, এটা তো একটা অনেক বড় বাড়তি পাওনা আমাদের কাছে। আজকে এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। যতবার সংবিধান এবং গণতন্ত্র দেশে সংকটে পড়েছে আমরা দেখেছি সর্বোচ্চ আদালত সবসময় সেখানে এসে দাঁড়িয়েছে এবং সংবিধানকে রক্ষা করেছে। আজকের রায়টাকেও আমরা স্বাগত জানি, এটাই বলবো যে সুপ্রিম কোর্ট আজ দেশে গণতন্ত্রকে রক্ষা করেছে। আর অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মোদী সরকার করেছিল আজ কিছুটা হলেও তা বানচাল হয়েছে। কিন্তু অনেকগুলো শর্ত তো আরোপ করা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত। যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি তার কার্যালয়ে যেতে পারবেন না, তো সেক্ষেত্রে একাধিক শর্ত, শুধুমাত্র প্রচারের ক্ষেত্রে ছাড়, যদিও যে বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সংক্রান্ত কোনো বিষয়ে তিনি কথাও বলতে পারবেন না। হ্যাঁ, অতি অবশ্যই মহামান্য আদালত কিছু কিছু রেস্ট্রিকশনস তো দিয়েইছে, সেগুলোকে মেনেই করা হবে। আসলে মোদী সরকারের ষড়যন্ত্র এটা ছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে যে কোনো ভাবে হোক লোকসভার ময়দানে, নির্বাচনের ময়দানে তাকে প্রচারে নামতে দেওয়া যাবে না। যদিও 3টে ফেজ হয়ে গেছে, কিন্তু তারপরও বাকি যে 4টে ফেজ আছে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী প্রচার করতে কোনো অসুবিধা নেই। কোর্টের আদেশেই তিনি দিব্যি সেই প্রচারগুলো করতে পারবেন এবং এতেই ঘুম ছুটেছে হচ্ছে বিজেপি। আচ্ছা, আমি বিজেপির প্রতিক্রিয়া অবশ্যই নেব, তবে তার আগে প্রদীপ্ত দা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বপ্রথম আমরা দেখলাম যে এই বিষয় নিয়ে তিনি বলেছেন, কারণ জামিন পাওয়ার খবর যখন পাওয়া গেল তার কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তার বক্তব্য, তার টুইটে আমরা দেখিয়েছি, এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন। তো কি মনে হচ্ছে, যেহেতু 3টে ফেজ অলরেডি হয়ে গিয়েছে, এই ভোটের আবহে এইটা কোথাও কি ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরো বেশি একটু একত্রিত করবে, এই যে কেজরিওয়ালের এই ছাড়াটাকে? অবশ্যই একত্রিত করবে। সব থেকে বড় কথা যে একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছিল, একটা সমান সুযোগের কথা বলা হচ্ছিল রাজনীতিতে, সেটা যেখানে আটকে দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা বিজেপি করেছিল এবং তারা তাদের এই প্রতিষ্ঠানগুলোকে বারংবার এমনভাবে ব্যবহার করেছে যাতে করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের মতন যে অপোজিশন লিডারদের কোনোভাবে রাস্তায় রাখতে পারবে না, যারা প্রমিনেন্ট লিডার, যারা থ্রেট টু দ্য চেয়ার। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সবথেকে বড় বিজেপির তরফ থেকে তো প্রদীপ্তদা এটাও বলা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অনুযায়ী ইনভেস্টিগেশন চলবে, যদি তিনি একদম ক্লিন হন তাহলে তো আদালত থেকে তিনি ছাড় পাবেন। এই একটা করার জন্য শুক্লা খুব ভালো লাগলো। 25 জন এমন লিডার বিজেপিতে গিয়েছেন, তাদের মধ্যে 23 জনের নামে চলা কেস সম্পূর্ণভাবে এখন হচ্ছে না এবং তার মধ্যে 3 জনের নামে চলা কেস বন্ধ হয়েছে। তার মধ্যে তুমি প্রফুল্ল প্যাটেলের উদাহরণ নিয়ে নাও, 840 কোটি টাকার কেস। তুমি অজিত পাওয়ারের স্ত্রীর নাম নিয়ে নাও, অজিত পাওয়ারের নাম নিয়ে নাও, তুমি আর কত নাম নেবে? আর সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীকে চোর বলে ভিডিও প্রকাশ করা হলো 14ই মার্চ 2020, তারপরে দেখা গেল যে সমস্ত ব্যাপারটা অফ হয়ে গেল এবং 2016, তারপরের থেকে দেখা যাচ্ছে যে ওই শুভেন্দু অধিকারী ওদের এলওপি হয়ে বসে রয়েছে। মানব পাচারকারী বললো যাকে, সে আজকে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অমন ঘটনাগুলো রয়েছে যে ঘটনাক্রমগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে যে একটা নতুন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে, যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতের যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে তারা সমস্ত বিরোধীদের কত বেশি পরিমাণে জেল খাটানোর প্রক্রিয়া শুরু করছে। এইটা একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড এবং সবথেকে বেশি ফেলও করছে তারা। চন্দন, তাহলে মানে এই যে কথাগুলো বারবার বলা হয় যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ইডিকে, সিবিআইকে, এনআইকে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন এবং অন্যান্য বিরোধী দলগুলো বারবার করে বলেছেন, তার মানে আপনারাও এই একই কথা বলবেন যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ইডি, সিবিআই, এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে? দেখো, পরিষ্কার একটা কথা বুঝতে হবে যে তোমাকে প্রথম শর্ত হচ্ছে যে রাজনৈতিকভাবে কেন এই প্রশ্নগুলো উঠবে যখন রাজনৈতিক কারণগুলো সবার সামনে চলে আসে। ধরো অরবিন্দ কেজরিওয়ালজি
তাকে গ্রেপ্তার করা কোন মুহূর্ত সেই টাইমিংটাকে মনে করবার চেষ্টা করো। এবং নির্বাচনের প্রক্রিয়া শুরুর মুখে একজন নেতা যিনি বিরোধী গোষ্ঠীর নেতা এবং চ্যালেঞ্জ করছেন প্রতি মুহূর্তে দিল্লির বুকে দাঁড়িয়ে মোদী সরকারকে, তাকে গ্রেপ্তার ঠিক ওই মুহূর্তে করবার মূল কারণ সাধারণ মানুষের কাছে ভেরি ক্লিয়ার। এবং এটাকে আমরা বলবো বিজেপির একটা ফ্যালাসি। কেন বলি তোমাকে, আমরা যদি বলি রং ডুইং, মানে তদন্তের মতো চলছে এভাবে আপনারা দেখতে নারাজ। এই কারণেই এই কথাটা বললাম যে আমি যদি রং ডুইং বলি তাহলে বলবো যে বিজেপি এটা করে অভ্যস্ত, কিন্তু এটা ফ্যালাসি কোথায় হয়েছে আজকে কোর্ট কিন্তু প্রমাণ করে দিল যে অরবিন্দ কেজরিওয়ালকে ওই টাইমিং ওই মুহূর্তে অর্থাৎ প্রচারের জন্য তাকে অ্যালাউ করার কারণটা কি, অর্থাৎ তাকে ব্লক করা হচ্ছে, তাকে প্রচার থেকে বিরত করবার চেষ্টা করা হচ্ছে। মানে তো এটা নয় যে তার ঘাট থেকে সমস্ত অভিযোগগুলো নেমে গেল, অভিযোগগুলো যাওয়ার প্রশ্ন নয়, এটা কমপ্লিটলি কোয়াশড হতে সময় নেবে, খুব স্বাভাবিক একটা প্রসিডিউরাল ফাংশনিং থাকে, এটা তো একদিনের ব্যাপার নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জামিনটা দেওয়ার একটা পরিপ্রেক্ষিত অবস্থা কোর্ট রিয়েলাইজ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রদীপ্তর কথা মতোই যে লেভেল প্লেইং এর যে জায়গাটা সেটা অন্তত কোর্ট মনিটর করছে, যেটা আমরা ইসিআই এর কাছ থেকে আশা করছি। ইসিআই কিন্তু সেটা করছেন না, এই প্রসঙ্গ কিন্তু আমরা বারবার বলছি। কিন্তু একটা কথা বলে আমি তোমাকে শেষ করি, আজকে অরবিন্দ কেজরিওয়ালজি একা নন, মূল প্রশ্নটা হচ্ছে সারা ভারত। তুমি দেখো হেমন্ত সোরেনের প্রশ্নটা, হেমন্ত সোরেন এখনো জেলে, প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে বিজেপি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে ডেফিনেটলি ইন্ডিয়া জোটে, সেখানে কোনো সন্দেহ নেই যে আজকে কোর্টের মনিটর করতে হচ্ছে এবং কোর্টের বিভিন্ন ফাংশনিং করতে হচ্ছে, যেগুলো একটা লেভেল প্লেইং তৈরি হচ্ছে, ডেমোক্রেসির শর্ত মেনে কাজগুলো হচ্ছে, যেটা ভীষণ প্রয়োজন এই মুহূর্তে, অন্তত মোদী সরকারের উপর ডিপেন্ড করা যাচ্ছে না। ওকে চন্দনদা, আপনি কিভাবে দেখছেন এই জামিনে মুক্তি পাওয়াকে অরবিন্দ কেজরিওয়াল? সারা দেশে বিজেপি যারা ডাইরেক্ট বিজেপি করেন আর যারা বিজেপিকে সাহায্য করেন, বিজেপি মোটামুটি এদের বাদ দিয়ে বাকি যে বিজেপির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে জেলে পুরে দেওয়ার পরিকল্পনা তারা করেছে। যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী না খানে দুঙ্গা না খাউঙ্গা বলেন, কিন্তু এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পিএমএলএ অ্যাক্ট 2022 সালে পার্লামেন্টে সংশোধন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যদি কোনো দুর্নীতি কোনো জায়গায় হয় সরকারি স্তরে, তো সরকারি স্তরের যে অফিসাররা তার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, ওই একই রকম পদ্ধতিতে তাদের ব্যাপারে সরকারের থেকে পারমিশন নিতে হবে। এই একটা পরিবর্তন করলেন কেন? যদি 36-56 ইঞ্চি ছাতি হতো, না খাউঙ্গা না খানে দুঙ্গা বলতেন, তাহলে সে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করতে পারতেন। একটা পার্লামেন্টে চেঞ্জ করছেন, বাইরে এইসব বলছেন না খানে দুঙ্গা। এবার আছি দ্বিতীয় প্রশ্নে। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুর, মায় পশ্চিমবঙ্গ, সত্যি সত্যি বিজেপি যারা করে আর বিজেপিকে যারা সাহায্য করে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি ছেড়ে দিলাম পশ্চিমবাংলায় বাঁশবেড়িয়ায় খাটের ওপর টাকা পাওয়া যায়, অর্পিতার খাটের তলায় টাকা পাওয়া যায়, এই দুটো। কিন্তু এটা তো ঠিক যে ইডি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে একটা টাকা উদ্ধার করতে পেরেছে। আজ পর্যন্ত একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে এতগুলো টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। আর শুধু ইডি অরবিন্দ কেজরিওয়াল নয়, ভারতবর্ষের গণতান্ত্রিকতা যারা রক্ষা করতে চায় সেই সমস্ত শক্তি, লেখক, বুদ্ধিজীবী, কবি, তারা কেন জেলে? কেন প্রবীর পুরকায়স্থ আমাদের পার্টির নেতা ছিলেন, ছাত্র আন্দোলন থেকে একটা নিউজ ক্লিক চালাতেন বলে চীন থেকে টাকা খেয়েছে বলে তাকে ইউএপিএ অ্যাক্টে আটকে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত। প্রবীর পুরকায়স্থ অসুস্থ, এত নির্দয় এই সরকার, তাকে পাম্প বা ইনহেলার পর্যন্ত দিতে দেয় না জেলের ভেতরে। এটাই হচ্ছে বিজেপির অ্যাটিটিউড। সে সমস্ত টাকার জোরে, কারণ তারা প্রচুর টাকা নিয়েছে, তারা প্রচুর টাকা কর্পোরেট ফান্ড থেকে নিয়েছে, টাকার জোরে সব জায়গায় বিরোধীদের স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় এই গণতন্ত্রকে বাঁচিয়ে দিল বলে। আচ্ছা সুমনদা, আপনিও কি একই রকম ভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করবেন? ভোটের আগে যারা বেশি সোচ্চার হচ্ছে, যে সমস্ত বিরোধীরা, তাদেরকে এভাবেই কণ্ঠরোধ করার একটা প্রক্রিয়া বিজেপির তরফ থেকে চালানো হচ্ছে। যদিও আজকে যে রায়, কোর্টের রায়, তাতে উচ্ছ্বসিত আমরা জানি যে একেবারে বিরোধী শিবির ইন্ডিয়া অ্যালায়েন্স। শুক্লা, আমি আপনাকে তিনটে জিনিস মনে করাবো। এক নম্বর জিনিস হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল, অনেকেই অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হওয়ার পরে আমেরিকা এবং জার্মানি, যাদের সাথে বন্ধুত্বের কথা নরেন্দ্র মোদী খুব জোর দিয়ে বলেন, তারা তাদের বিদেশ মন্ত্রক অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছিল ভারতবর্ষের গণতন্ত্র বা ভারতবর্ষের নির্বাচন কি হচ্ছে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এই বিবৃতিটার গুরুত্ব এই কারণে ছিল, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কীভাবে নির্বাচন হয়েছে আমরা দেখেছি, যে যেখানে সমস্ত বিরোধী নেতাই জেলে, তখন একতরফা নির্বাচন হয়েছে। যাতে ভারতবর্ষটাও সেরকম একটা বানানা রিপাবলিকে পরিণত না হয়, সেজন্য গোটা পৃথিবী উদ্বিগ্ন ছিল। নাম্বার 2, অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ তার ক্ষেত্রে যিনি মূল রাজসাক্ষী ছিলেন সেই শরৎ রেড্ডি,
যিনি লিকুয়ার পলিসিতে অরবিন্দ কেজরিওয়ালকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ, তিনি একই সঙ্গে সেই শরৎ রেড্ডি ইলেকটোরাল বন্ডে 59 কোটি টাকা কিনে বিজেপিকে দিয়েছিলেন। এটা নিয়ে আপ বারবার প্রশ্ন করেছিল যে অ্যাপ্রুভার বিজেপিকে মানে টাকা দেয় সে কি করে রাজসাক্ষী হতে পারে। পয়েন্ট নাম্বার 3, যে একদম বিজেপি, আমি সমীর ভট্টাচার্যের বক্তব্য দেখছিলাম যে সমস্ত দুর্নীতির তদন্ত হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরা সবার সামনে বলেছেন যে আদানি আম্বানিরা তাদের কাছে কালো টাকা আছে, সেই কালো টাকা তারা কংগ্রেসকে দিচ্ছে। তো রাহুল গান্ধী তো ওপেনলি চ্যালেঞ্জ করেছেন যে ইডি সিবিআই তাহলে দুই বিশিষ্ট শিল্পপতির বাড়ি যাক। কই সেই শিল্পপতিদের বাড়িতে যায় না। আদানির একটার পর একটা পোর্টে প্রায় 20,000 কোটি টাকার ড্রাগ পাওয়া গেছে, কই সেখানে তো কোনো ইডি যায় না। তো এবার এতদিন আমরা ভাবতাম যে যাওয়া উচিত নয়, কারণ হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রীর বন্ধু, কিন্তু প্রধানমন্ত্রী নিজে বলছেন টেম্পো করে আদানি আম্বানি টাকা নিয়ে গেছে কংগ্রেসের কাছে, তো সেখানে কেন ইডি সিবিআই গেল না? তো তাহলে কি ইডি সিবিআই শুধুমাত্র যারা দুর্বল, যাদেরকে চাপ দিলে তারা অন্য কোনো দিকে চলে যেতে পারে তাদেরকে অ্যারেস্ট করবে? এই প্রশ্নটা তো গোটা ভারতবর্ষ জানতে চায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি নেব অবশ্যই। জ্যোতি চট্টোপাধ্যায় বিজেপি তরফ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে এসে পৌঁছেছেন। জ্যোতি, আপনি তো শুনলেন পুরোটাই, যে যেভাবে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা একটা কোথাও গিয়ে একটা কিছু মাথায় রেখে এবং একটা প্রি প্ল্যান্ড কোথাও গিয়ে হ্যারাস করা এবং ভোটের আগে মনোবল ভেঙে দেওয়া। কিন্তু ন্যায় হবেই, মানুষ বিচার করবে, এটা অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও বলেছেন, এবং সুমনদার কথাও আপনি শুনলেন। না দেখুন, আজকে শুধুমাত্র পলিটিক্যাল ক্যাম্পেনিং করার জন্য বেল দেওয়া হলো। তাহলে আজকে ভারতবর্ষ তো প্রত্যেকটা সময়, ধরুন 6 মাস অন্তর, 1 বছর অন্তর তো নির্বাচন হয়, তাহলে কোনো না কোনো নেতাকে এরকম ভাবে বেল দেওয়া হবে। কেন বেল দেওয়া হবে? তাকে পলিটিক্যাল ক্যাম্পেনিং করতে হবে। এটা গেল এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে যদি একটা হাই প্রোফাইল লোককে যদি এরকম ভাবে বেল দেওয়া হয়, গরিব মানুষ তাদের অপরাধটা কি? গরিব মানুষের অপরাধটা হচ্ছে এটাই, তারা অভিষেক মনু সিংভি নামের উকিলকে ভাড়া করতে পারে না। এটাই হচ্ছে তাদের অপরাধ। আজকে তাহলে আর্টিকেল 14 যেটা রাইট টু ইকুয়ালিটি ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, সেটাকে তো ভায়োলেশন করা হচ্ছে। আমরা তো প্রশ্ন তুলছি সরাসরি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে এখানে চন্দনদা থেকে শুরু করে প্রত্যেকটা মুখপাত্র তারা বারবার করে বলে যাচ্ছে আজকে গণতন্ত্রের জয় হলো। কিন্তু গণতন্ত্রের যেদিন হত্যা হয়েছিল বলেছিল কখন? যখন অরবিন্দ কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করা হয়। তো যেদিন গণতন্ত্র যদি হত্যাই হয়ে যায়, আমি এনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে কি গণতন্ত্র আবার বেঁচে উঠলো? যে গণতন্ত্র মারা গেল হঠাৎ করে বেঁচে উঠলো? তার মানে যদি সুপ্রিম কোর্ট যদি ফরে রায় দেয় সেটা হচ্ছে গণতন্ত্রের জয়, আর যখন এগেনস্টে রায় দেয় সেটা হচ্ছে গণতন্ত্রের হত্যা। এই যে হিপোক্রেসি, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ডের জন্য এই মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। ডাবল স্ট্যান্ডার্ড তো বোঝা গেল যে আদালত যখনই বিরোধী রায় দেয়, ইলেকশন বন্ডের নামে যখন রায় দেবে বিরুদ্ধে, তখন কথা বলবে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে আদালতের রায়। যখন একটা কলেজিয়াম নিয়ে প্রশ্ন তুলবে, সেই কলেজিয়াম প্রশ্ন নিয়ে তখন কিরেন রিজিজু বিরোধী কথা বলবে। এখানে এসে জ্যোতি বিজেপির মুখপাত্র আদালতের রায়ের উপর প্রশ্ন তুলে দেবে এবং খুব পরিষ্কার ভাবে অভিষেক মনু সিংহের সঙ্গে এবং একটা সাধারণ মানুষের তুলনা করবে। বোঝা যাচ্ছে যে বিজেপি কি ভয়ানক একটা রাজনৈতিক দল, যে সমস্ত জায়গাটাকে এরা কেন্দ্রীকৃত করার চেষ্টা করছে। মারা গেছে নাকি গণতন্ত্র? আমার নাকি জীবিত হয়ে আমি শীর্ষেদের কাছে যাব। দুদিন পরে গিয়ে শীর্ষদের কাছে যাব। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আমি তো দেখছি এখানে মারা যাওয়ার মধ্যে নাকি জীবিত হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হবে। শীর্ষদা আপনি অরবিন্দ কেজরিওয়ালের এই জামিনে মুক্তি পাওয়া, আমরা জানি এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে আবারও জেলে যেতে হবে, যদি না তিনি আবার আপিল করেন সেক্ষেত্রে কি হয় সেটা দেখার বিষয়। কিন্তু এই যে জামিনের ছাড়া পাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এরপর অরবিন্দ কেজরিওয়ালের হাতে আর কি কি অস্ত্র রইল, কিভাবে তিনি লড়বেন পরবর্তী ক্ষেত্রে? পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। মানি লন্ডারিং হচ্ছে অবৈধ উপায়ে টাকা বৈধ রূপ প্রক্রিয়াটা, সেটাকে বলা হয়। তার একটা 3টে স্টেজ আছে। অনেকগুলো টাকা কোন একটা ভুয়ো অ্যাকাউন্টে ব্যাংকে রেখে দিতে হবে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। এরপর হচ্ছে তার হচ্ছে লেয়ারিং, সেই জায়গা থেকে অন্যান্য জায়গায় ভুয়ো অ্যাকাউন্টগুলোতে লেয়ারিং করে দিয়ে তারপরে ইন্টারোগেশন, সেইটাকে বৈধ রূপ দেওয়া। এই পিএমএল-এর 19 নম্বর ধারা অনুযায়ী আজকে কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন। আজকে 21শে মার্চ অ্যারেস্ট হয়েছেন। 9 বার ইডি তাকে ডেকেছিল, তিনি কিন্তু একবারও হাজিরা দেননি। তিনি লাস্ট বলেছিলেন যে আমি হাজিরা দিতে পারি কিন্তু আমাকে অ্যারেস্ট করা যাবে না, সেটা আদালতে খারিজ হয়েছিল। তারপরে তাকে 21শে মার্চ দেওয়া হয়েছিল। আজকে
সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস দীপঙ্কর দত্ত ওনাকে ইন্টারিম বেল দিয়েছেন 1 জুন অবধি, তিনি প্রচার করতে পারবেন। কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন এই প্রথম ভারতবর্ষে কেউ গ্রেপ্তার হয়েছে, কারণ অন্যান্যরা মুখ্যমন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে তারা গ্রেপ্তার হওয়ার আগে পদত্যাগ করেছেন। আর ইনি আজকের যে ইন্টারিম বেল যেটা দেওয়া হয়েছে তার কন্ডিশন হচ্ছে অনেকগুলোই। তিনি কোনো এনাদের সঙ্গে কথা বলতে পারবেন না, এই ফাইল খুলতে পারবেন না, এবং তিনি কোনো মুখ্যমন্ত্রিত্ব অনুযায়ী তিনি সই করতে পারবেন না। আর একটা কথা, তিনি এই জায়গা থেকে বলতে হবে যে ইডি বারবার যে ডেকে পাঠায়, সেখানে কেজরিওয়ালকে 9 বার ডেকে না পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। এই রাজ্যের আইনমন্ত্রীকে 13 বার ডাকা হয়েছে, তিনি কিন্তু একবারও যাননি। ইডিকে এগুলো ভাবতে হবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে এক দেখতে হবে। আর এই জায়গাতে আদালত যা ডিসিশন দেয়, সেই আদালতের ডিসিশন সবাইকে মান্য করতে হবে, কারণ আদালতের ওপর আস্থা প্রত্যেক সাধারণ মানুষের আছে। কিন্তু সেটা ভুললে চলবে না যে আদালত যা বলবেন তার বিরোধিতা করবেন, তার বিরোধিতা করার জায়গা আছে। আজকে সুপ্রিম কোর্টে ওনারা গেছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছেন, উচ্চ ন্যায়ালয়ে গেছেন, সেই জায়গা থেকে তো আপনারা বলতে পারেন না যে আমাদের হলেই কোর্ট ঠিক আর না হলেই কোর্ট বেঠিক, সেগুলো হতে পারে না। আর একটা জিনিস আরেকটাও ভাবতে হবে যে আপনারা এই অন্তর্বর্তী যে জামিন যে দেয়া হলো, সেগুলোর বেল যে দিতে হবে সেটার প্রসেস আছে, সেটা আজকে 2 তারিখে ওনাকে আত্মসমর্পণ করতে হবে সেই জায়গাতে, এবং তিনি প্রচারে অংশগ্রহণ শুধুমাত্র করতে পারবেন, আর কিছুই তিনি করতে পারবেন না। এগুলো প্রত্যেকটা যে কন্ডিশন সেগুলো ওনার মানতে হবে। আর 2 তারিখে আপনারা আত্মসমর্পণ করে আবার কিন্তু জেলে যেতে হবে, তারপরে প্রসেসে তিনি হয়তো বেল পেতে পারেন কি না পেতে পারেন। এটা 3 বছর হচ্ছে সর্বনিম্ন এবং 7 বছর হচ্ছে সর্বোচ্চ সাজা এই জায়গায়। আমি আসবো আবারও আপনার কাছে, আমি একটুখানি অর্ণবের কাছে আবার যাবো। অর্ণব, এই যে বারবার করে একটা বিষয় বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনিও তো একাধিকবার হাজিরা এড়ান, তাকে বারবার করে ডাকা হয়, তদন্তের সহযোগিতার কথা বলা হয়, তিনি বরাবর হাজিরা এড়িয়ে গিয়েছেন। সেটা তাহলে কেন? তিনি যদি পরিষ্কার হন, তিনি যদি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থাকেন, তাহলে তদন্তের মুখোমুখি হতে আপত্তি কোথায় ছিল তার? এই প্রশ্ন তো বারবার করে করা হয়েছে। দেখুন, আমি প্রথমে আপনাকে একটা জিনিস বলি যে কতবার সমন অরবিন্দ কেজরিওয়ালকে পাঠানো হয়েছে, প্রত্যেকবার কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ইডিকে চিঠি লিখে জানিয়েছে যে তাকে কি হিসেবে ডাকা হচ্ছে, এবং অন্যান্য প্রশ্নও করেছে। ইডি তার একটারও জবাব দেয়নি। কেন দেয়নি? এটাকে কি হাজিরা এড়িয়ে যাওয়া বলে? আপনি আমাকে ডাকলেন, আমি আপনাকে কিছু জানালাম না, গেলাম না, সেটাকে বোধহয় এড়িয়ে যাওয়া বলে। আমি জানি না যে যারা এটা বলছেন যে এড়িয়ে গেছে, তারা এটা সম্পর্কে কতটা ওয়াকিবহল এবং কতটা খোঁজ খবর নিয়ে আজকে হতে এসছে। দ্বিতীয় জিনিস, আমি আরেকজনের নাম বলতে চাই, প্রাক্তন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দিলীপ রায় মহাশয়। উনি যখন আজকে প্রমাণিত ঘোটালায় জেল খাটছেন, 3 বছরে তার সাজা হয়ে গেছে, আজকে তাকে লোকসভা নির্বাচনের জন্য বাইরে যখন আসতে দেওয়া হচ্ছে, তখন বিজেপি বা ইডি বা সিবিআই তার কিন্তু কোনো রকম তাকে চ্যালেঞ্জ করছে না। তাহলে এইটা কি ডাবল স্ট্যান্ডার্ড নয়? এইটা হচ্ছে আমার প্রশ্ন বিজেপির প্রবক্তা মহাশয়ের কাছে, যে তখন যখন দিলীপ বাবুকে আপনারা করছেন, ছাড় দিচ্ছেন, যিনি কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে নেই, প্রমাণিত চোর, উনি চুরি করেছেন, উনি স্ক্যামে ওনার নাম জড়িয়েছে, 3 বছরের জন্য তার সাজা হয়েছে। 1 মাস আগে যখন সে বলছে আমি লোকসভা নির্বাচনে লড়তে চাই, আমাকে বাইরে পাঠানো হোক, তার বিরোধিতা ইডি করে না, তার বিরুদ্ধে সিবিআই করে না, তার বিরোধিতা বিজেপি করে না, কারণ ওই ভদ্রলোক বিজেপিতে আছেন। আচ্ছা, ছোট্ট করে রিঅ্যাকশন নিয়ে যদি আপনি কি বলবেন, ইডি বা সিবিআই এর এক একজনের ক্ষেত্রে কি এক এক রকমের ট্রিটমেন্ট? না, সেটা তো কোর্ট বলে দিচ্ছে, কোর্টই তো বলেছে এই লিকা স্ক্যামে আপনার প্রাইম অফিস এস্টাবলিশড। এটা বিজেপির মুখপাত্র বলছে না যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা এস্টাবলিশড। এই যে আপনার এই যে চরম ঘোটালাটা, এটা তো এস্টাবলিশড বলছে সুপ্রিম কোর্ট। এখানে বিজেপির সাথে কি সম্পর্ক? সুপ্রিম কোর্টের নির্দেশে চোরগুলো জেলে যাচ্ছে আর বলছে বিজেপির দোষ। এই যে হিপোক্রেসি, হিপোক্রেসির প্রধানমন্ত্রী বলে এলেন চাকরি পিসিং, উনি এখন ক্ষীর খাইন কি করে বলে? তদন্ত চলছে, তারা তদন্ত চলবে এবং এই ভোটের আবহে অরবিন্দ কেজরিওয়ালের
প্রচার, অন্য জায়গায় তার শর্ত রয়েছে, তিনি বিশেষ কিছু জিনিস করতে পারবেন না, এটা আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আর সেই সঙ্গে অবশ্যই আমরা নজর রাখবো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, তারপর রাজভবনের তরফ থেকে সিসিটিভি ফুটেজ, পাল্টা পুলিশের হাতেও নাকি সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, এবার পুলিশের হাতে রাজভবনের সিসিটিভি ফুটেজ। সূত্রের যে খবর পাচ্ছি আমরা, 2রা মে রাজভবনের অন্দরের ফুটেজ হাতে পেয়েছে পুলিশ, এবং সেই ফুটেজে অভিযোগকারীকে কাঁদতে কাঁদতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। দেখুন, শ্লীলতাহানির অভিযোগের মোকাবিলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ সামনে আনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ফুটেজ আম জনতাকে দেখানোর বন্দোবস্তও করেন। এবার পুলিশের হাতে এলেও রাজভবনের আরেকটি ফুটেজ। কয়েকদিন আগেই বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এর ভিত্তিতে 8 সদস্যের স্পেশাল এনকোয়ারি টিম গঠন করে লালবাজার। চাওয়া হয় রাজভবনের সিসিটিভি ফুটেজও, কিন্তু পুলিশের হাতে সেই ফুটেজ দিতে রাজি নয় রাজভবন। তার পরিবর্তে সাংবিধানিক রক্ষাকবচের কথা মনে করিয়ে রাজভবনের কর্মীদের পুলিশকে উপেক্ষা করার নির্দেশ দেন বোস। একই সঙ্গে বৃহস্পতিবার রাজভবনের কিছু ফুটেজ প্রকাশ্যে আনা হয়। এই পরিস্থিতিতে পুলিশ সূত্রে দাবি, রাজ্যের পূর্ত দপ্তরের থেকে রাজভবনের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশের হাতে আসা ফুটেজটি 2রা মে, যেদিন শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল বলে অভিযোগকারী মহিলা কর্মী দাবি। পুলিশ সূত্রের দাবি, ওই ফুটেজে দেখা যাচ্ছে রাজভবনের ভেতরের একটি সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারী। বৃহস্পতিবার সচকে সামনে নামের একটি কর্মসূচিতে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। রাজভবনের তরফে প্রকাশ্যে আনা ফুটেজটিও 2রা মে, যদিও সেই ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটে পুলিশের আউটপোস্ট লাগোয়া 2টি সিসিটিভির, যেখানে অভিযোগকারী রাজভবন থেকে হন্তদন্ত হয়ে পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে। এই ফুটেজ প্রকাশ্যে আসার পর অবশ্য টানাপোড়েন কমেনি, উল্টে তার ছবি জনসমক্ষে দেখিয়ে রাজ্যপাল তার সম্মানহানি করেছেন বলে দাবি করেন অভিযোগকারী। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে ফের আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের চেম্বারের ফুটেজ প্রকাশ্যে আনারও দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেয়ের বয়সী একজন মেয়েকে শ্লীলতাহানি করছে আপনার রাজভবনে, আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, আমি তো পুরোটা জনসমক্ষে আনব, তাই নয় কি? যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে, আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো? রাজভবন তাদের অবস্থান মানুষকে জানিয়েছে, তিনি সাংবিধানিক প্রধান, তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাও মানুষ শুনছেন, এবং তার উত্তরে তার অবস্থান কি সেটাও মানুষ দেখছেন। এটা আমরা দলের পক্ষ থেকে, আমাদের রাজ্যের পক্ষ থেকে এটা আমাদের অবস্থান। আমরা এই বিতর্কে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করছি না এবং ভবিষ্যতে করব না। রাজনৈতিক তরজার মধ্যে অনুসন্ধান জারি রেখেছে পুলিশ। পূর্ত দপ্তর থেকে পাওয়া ফুটেজটির সঙ্গে তরুণীর বয়ান মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজভবনের সিসিটিভি ফুটেজ পেয়েই তৎপরতা বাড়িয়েছে পুলিশ। পুলিশ সূত্রে যে খবর, ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের মুখের ছবি স্ক্রিনশট তুলে রাজভবনে পাঠানো হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে তাদের পরিচয়। পুলিশ সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে, রাজভবনের 4টি সিসিটিভি থেকে প্রায় 8 ঘন্টার ফুটেজ পাওয়া গিয়েছে, এবং সেই ফুটেজে অভিযোগকারীকে সিঁড়ি থেকে কাঁদতে কাঁদতে তিনি যে নামছেন সেই ছবি ধরা পড়েছে। তার পেছনে আরও একজন মহিলাকেও নামতে দেখা গিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে রাজভবনের কয়েকজন স্টাফকেও, এবং এদের পরিচয় পুলিশ এই মুহূর্তে জানার চেষ্টা করছে। আমি প্রদীপ্ততা একটু জানার চেষ্টা করব, যে ফুটেজ আমরা দেখলাম যেটা রাজভবনের তরফ থেকে প্রকাশ করা হয়, তাতে কি প্রমাণিত হলো? এবং পাল্টা পুলিশ যেটা বলছে তাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ রয়েছে এবং সেখানে তারা বেশ কিছু মানুষের পরিচয় তারা জানতে চান। এই যে এই ফুটেজ নিয়ে এবার যে টানাপোড়েন, আসল বিষয়টা কি
সেটা কি কখনো জানা যাবে? না, কেউ যদি সংবিধানের রক্ষার নাম করে রিপিটেড অফেন্ডারের মতন কাজ করে, এর আগে শোনা গিয়েছিল তিনি নাকি একজন বার ড্যান্সারের সঙ্গে একই রকম কাজ করেছিলেন, সেটা নাকি চেপে দেওয়া হয়েছিল কোনোভাবে। ফলে একটা কথা দুটো কথা এখানে মাথায় খুব জরুরিভাবে রাখা উচিত যে একটা পারসেপশন জেনারেশনের কাজ প্রথম দিক থেকে করা হলো, যে সন্দেশখালীর ঘটনা 52 দিন কোনো মহিলা সংক্রান্ত ঘটনা নেই, তারপরে যখন ধরা পড়লো হঠাৎ করে মহিলা সংক্রান্ত ঘটনা। আজকে জানছেন যে কিভাবে ওমেন কমিশনও কি ভূমিকা পালন করেছে, বিভিন্ন ভিডিও সামনে আসছে, এফআইআর হচ্ছে, ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে যে কিভাবে একটা ঘটনাকে সারফেস করা হয়েছিল, যারা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে সরকার কাজ করে যাচ্ছে সে সরকারকে মেলাইন করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল, তার একটা যোগ্য জায়গা তৈরি করে দিয়েছিল, মানে একটা পিস হিভেনের মতন জায়গা করেছিল পিস রুম নামে। সেই জায়গাটা যদি এরকম ভাবে হয় তখন তো মানুষের কাছে সত্যি অবাক লাগবে যে একটা মানুষ কাঁদছেন, তার কান্নাটার কোনো গুরুত্ব হবে না, কিন্তু সে যখন সামনে এনে অভিযোগটা করছে তাকে মেলাইন করার চেষ্টা করছে, উল্টে আবার তার ছবি প্রকাশ করে দিচ্ছে। আরে যদি সাহস থাকে না সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, আপনি পুরো ভিডিওগুলো প্রকাশ করুন না কে কে ছিল ওখানে, তাহলে তো বুঝতে পারবে যে আপনার কত বড় সৎ সাহস আছে। আপনি এত সৎ সাহসী মানুষ, তাহলে মানুষের কাছে যে বার্তাটা দিতে যান ছুটে ছুটে চলে যান সব জায়গায়, এবং সেইখানে আপনি সেইভাবে দেখান না মানুষের কাছে যে আপনি সত্যি সংবিধানের রক্ষাকর্তা, আপনি সত্যি যেমন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করে একদম শিক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়েছেন, তেমন ভাবে আপনি এখানে দেখুন না যে আপনি কিভাবে একটা প্রশাসন চালাচ্ছেন, যেখানে একটা প্যারালাল জায়গা গভর্নেন্স চালানোর যেমন আপনি চেষ্টা চালিয়েছিলেন, তেমনই একজন মহিলাকে কিভাবে বেইজ্জত করার চেষ্টা করছেন এবং উল্টে প্রশাসনের নাম দিচ্ছেন। হ্যাঁ, জ্যোতি, বারবার করে এটা যখন বলা হচ্ছে তখন রাজ্যপাল তিনি বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন পুলিশকে যে তার একটা সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে এবং পুলিশ এভাবে তদন্ত করতে পারে না। দেখুন, পরিষ্কারভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে ক্লিয়ার, সেটা হচ্ছে যদি কোনো অভিযোগ আসে কোনো মহিলার তরফ থেকে, আমরা কিন্তু বলি না যে সে বহিরাগত বা তাকে কোনো যে অপরাধী তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা করি না। আজকে এই রাজ্য সরকারের পুলিশ তার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে কোনো কিছুর পরে আস্থা আমাদের নেই, বাংলার মানুষের আস্থা নেই। আজকে আপনি জানেন সন্দেশখালীতে যেভাবে এরা সন্দেশখালীর ঘটনাটাকে ঘটনা নিয়ে কথা হচ্ছে না, হচ্ছে রাজনীতি নিয়ে, সন্দেশখালীর ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তোমরা কি রকম অন্যায় করেছো। অভিযোগকারী নিজে তো বলছেন যে সৎ সাহস থাকলে তাহলে সেই সিসিটিভি ফুটেজ দেখান যেখানে তিনি, আমরা তো সেটাই বলছি যে অভিযোগকারিনী বলে থাকছেন এই রাজ্য সরকারের পুলিশের প্রতি কোনো ভরসা নেই। আমি বলছি শুনুন, আমরা কেন্দ্রীয় তদন্তের দাবি করছি, পরিষ্কারভাবে সিবিআই তদন্ত করুক এবং সত্যিটা প্রকাশ্যে আসুক। তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি সেটা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হয়েছে, যে এখানে তার নেতা সম্পর্কে অনেক বেশি স্টেটমেন্ট দিয়েছে, পরিষ্কার কথা তোমার নেতা থেকে বলেছে, কিন্তু শিকারপুরের নেতা থেকে এটা বড় কথা না, যারা স্টেটমেন্ট উইথড্র করছে বাংলার লজ্জা তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে কিভাবে মহিলাদের বেইজ্জত করছো, তোমরা টাকা দিয়ে বাংলার মানুষকে বেইজ্জত করছো, কংগ্রেসের বক্তব্য টাকা দিয়ে বেইজ্জত করো, মানুষের টাকা প্রদীপ্ত দা বাংলার মা-বোনদের অসম্মান করেছে। আচ্ছা, কংগ্রেসের বক্তব্য নিয়ে যে লেখাপড়া খাওয়ার নাম করে প্রার্থী করছো, তার বাড়ি করে তোমাদের করা উচিত। এই তরজা করে একটা ভোটও কোনো দলের বাড়বে। আমার প্রথম যেটা লজ্জার বিষয় সেটা হচ্ছে আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করছি যেখানে রাজ্যপালের বিরুদ্ধে যেখানে এই ধরনের অভিযোগ, একটা শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। মানে আমি বলতে চাইছি বিশেষত যে এখানে দেখো রাজনৈতিক টানা পোড়েন, একে দোষারোপ ইত্যাদি ইত্যাদি, সন্দেশখালী এবং তার সাথে সাথে বাংলার প্রান্তে প্রান্তে ধর্ষণ, মুখ্যমন্ত্রীর বিবৃতি, আমরা সব দেখেছি। আমরা হাতরাস দেখেছি, আমরা মণিপুর দেখেছি, আমরা বিলকিস বেগমের ক্ষেত্রে দেখেছি বিজেপির রেসপেক্ট কতটা মহিলাদের প্রতি আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা এখানে একজন সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে এই অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা ঠিক বেঠিক অন্য প্রসঙ্গ, যেটাকে আমরা প্রোটেকশন বলি বা ইমিউনিটি বলি, 361 আর্টিকেল, যেটা রাজ্যপাল ব্যবহার করছেন। আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিভিজুয়াল এটা কোয়েশ্চেনটা একটি মহিলাকে ঘিরে, এবং সেক্ষেত্রে রাজ্যপাল কিভাবে তাকে ব্যবহার করছেন এটা কিন্তু একটা মানুষের কাছে দৃষ্টিকটু হয়ে দাঁড়াচ্ছে। দিস ইজ সেকেন্ড পয়েন্ট, যে আজকে রাজ্য পুলিশ যেভাবেই তদন্ত করুন, ইমিউনিটিতে তো আছেন, উনি পানিশড হবেন না, কিন্তু আমরা কেন্দ্রীয় নেতৃত্বের বিবৃতি আশা করি। আমরা প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীকে দেখছি একটা ব্যাপক রকম আবেগ নিয়ে, মানুষের মোরালিটি নিয়ে, দেশের মোরালিটি নিয়ে কোশ্চেন করে, যেদিন অভিযোগকারী
এখানে শেষ করি, তার স্বরাষ্ট্র দপ্তরের অ্যাপয়েন্টেড একজন রাজ্যপাল পশ্চিমবাংলার মতো একটা সাংস্কৃতিক কেন্দ্রে, সেখানে মানে রাজ্যে দাঁড়িয়ে তার এই ধরনের শ্লীলতাহানির অভিযোগ, আর আমরা সাধারণ মানুষ লজ্জিত হব না? এটা তো লজ্জার কারণ। আমার তো ভীষণ মানে ভাবতে কষ্ট হচ্ছে যে আমাদের রাজ্যটা ধীরে ধীরে অডিও ভিজুয়াল রাজ্য হয়ে উঠছে। একদিকে অডিও কাকুর কণ্ঠ, বুঝলে, সে কতদিন ধরে কণ্ঠ আমার মিলছে না, কণ্ঠ রুদ্ধ হয়ে আছে, কণ্ঠ টেস্ট ফেস্ট করে 6 মাস 8 মাস পরে তার রিপোর্ট পাওয়া গেল। কোথায় কোথায় সিপিএম এর যে অন্তঃসারশূন্যতা কোথায় বলতেও দেবে না, না কথা বলতে দেবে, বোঝা যাচ্ছে যে কোন জায়গায় যাচ্ছে। অডিওতে বোঝা গেল যে ওটা কাকুর কণ্ঠ। এ আবার চলে এলো নতুন করে ভিজুয়াল, একটার পর একটা ফুটেজ, এর যুদ্ধ চলছে। ফলে আসল কথা রাজ্যটাকে মোটামুটি গরু পাথর কয়লা এইসব দিয়ে লোকে জানতো, এখন এই অডিও ভিজুয়াল বলেই জানছে। আচ্ছা, না যদি স্টিং অপারেশন ভিডিওটাই এত জরুরি হয়, নারদারটা কেন এত জরুরি নয়? নারদায় স্টিং অপারেশনে তো টিএমসি বিজেপি দু দলের লোককেই দেখা গেছে টাকা নিতে। ওটা মাখা সন্দেশ, ক্ষীর আর ছানা একসঙ্গে, নাকি একই বড়শিতে দুটো মাছ উঠেছে বলে ওটার কথা ভুলে গেলেন? বেমালুম বিজেপি আসার পর থেকে যতগুলো স্টিং, এই নারদা স্টিং অপারেশন নিয়ে হয়েছে, একটা এথিক্স কমিটির মিটিং ডাকেনি, একবারও ডাকেনি। তাহলে এটা জেনে বুঝেই করেছে। দ্বিতীয় হচ্ছে যে সত্যি তো পুলিশ তো জানে যে পুলিশের কিছু করার নেই, রাজ্যপালের এগেনস্টে পুলিশের কিছু করার নেই। সেই জন্যেই এই দুটো রাজনৈতিক দল মিলে ঠিক করেছে যে এটাকে নিয়ে রাজনীতি করি, এবং সেটার মধ্যে তোপের মুখে রাখছে মহিলাদের। আমার সবচেয়ে ভাবতে কষ্ট হচ্ছে যে যার সঙ্গে এই ঘটনা ঘটে যাচ্ছে, বাড়াবাড়ি করে না, এরপরে কথা বলতে পারবে না, কেন বেশি কথা বলছো? বলতে দাও, 100 বার বলছি, একটা মহিলা নিয়ে এত ইন্টারেস্টের কথা তৈরি করতে কেন? কেন এই ঘরে দুটো কথা বলে গেছে? এত চিৎকার করলো তো একটা কথা বলছি, কুণাল ঘোষ, কুণাল ঘোষ যখন টুইট করলেন, তারপরে রাজ্যপাল অষ্টমীর পুজোটা 2023 সালের কোথায় নিয়েছিলেন? এই তো শ্লীলতাহানির কথাই বলছি, কোথায় নিয়েছিলেন? ফলে টিএমসি আর বিজেপি ব্যবহার করছে এদের কাছে মানুষের ইস্যুগুলো থেকে এই ইস্যুগুলো বেশি ইম্পর্টেন্ট। তাই এই জন্যই চলে একটা এত বড় প্লিজ প্রদীপ্তদা চন্দনদা আমি আসবো সুমনদা, এত বড় একটা গুরুতর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যের সাংবিধানিক প্রধান, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কোথায় যাচ্ছে? বলছি জোট সঙ্গীদের মধ্যে ঝামেলা। শুক্লা, আপনি যখন এই অনুষ্ঠানটা করছেন তার ঠিক 3 ঘন্টা আগে দিল্লির একটা কোর্ট রায় দিয়েছে যে ব্রিজভূষণের বিরুদ্ধে 5টি ধারায় এফআইআর করা উচিত। আপনি অন্যদের ক্ষেত্রে পি চিদম্বরম বা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দেখেছেন কোর্টের রায় পাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে পুলিশ ধাবিত হয়। ব্রিজভূষণের বিরুদ্ধে হয়েছে। আমি আপনাকে মনে করাই এই ইমিউনিটি নিয়েই প্রজ্জ্বল রেভান্না বলে একজন ভদ্রলোক কর্ণাটক থেকে একেবারে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে জার্মানি চলে গেছেন। কী কারণে যেতে পেরেছেন? ইমিউনিটি ছিল বলে। আমি জানি না যে রাজ্যপালের ইমিউনিটিটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই তিনি সংবিধানের 361 দ্বারা প্রোটেক্টেড, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছেন বা বিজেপির এখানে যে মুখপাত্র উপস্থিত তিনি বলছেন, তখনই ব্রিজমোহন থেকে প্রজ্জ্বল রেভান্না প্রতিটা উদাহরণ বলে দেয় যে বিজেপি কাদেরকে পছন্দ করছে বিভিন্ন পদের জন্য। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কোন আইনে একজন সাংবিধানিক প্রধান যে মহিলা নিগৃহীত তার মুখ দেখিয়ে দেন? এটা তো মানে এটার জন্য তো ওনার আলাদা করে শাস্তি হওয়া উচিত যেদিনকে উনি রাজ্যপাল পদ থেকে চলে যাবেন। এটা উনি জানেন না যে নিগৃহীতার পরিচয় কখনো ফাঁস করা যায় না? এই সামান্যতম নারীর প্রতি সম্মান। আমি ছেড়ে দিলাম যে প্রজ্জ্বল রেভান্না তো মানে পৃথিবীর ইতিহাসে আলাদা করে তাকে নিয়ে ডকুমেন্টারি হবে, বা ব্রিজমোহন কি করেছেন, কিন্তু রাজ্যপাল যিনি সাংবিধানিক প্রধান, যিনি 361-এর ইমিউনিটি নিচ্ছেন, তিনি নিগৃহীতা মহিলা, তার অভিযোগ তার মুখটা দেখিয়ে দিলেন। এটা কোনো মানে পৃথিবীর কোনো আইনে হতে পারে? একদমই। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো এবং বিজেপির কাছে যাব অবশ্যই, তবে তার আগে একটা বিরতির সময় যেহেতু হচ্ছে, বিরতি নিচ্ছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। কোথাও যাবেন আপনি, সঙ্গে থাকুন।
দেখছেন আপনারা। আমি যদি আপনার কাছে আসবো, যেটা রাজভবনের তরফ থেকে রাজ্যপাল যেটা বলেছিলেন যে সত্যের মুখোমুখি তিনি হবেন, তো সেক্ষেত্রে রাজভবনের তরফ থেকে যে ফুটেজ বার করা হয়, সিসিটিভি ফুটেজ, তার মধ্যে কি সত্য প্রমাণিত হলো আমরা কেউ বুঝতে পারলাম না। বরং রাজ্যপাল এই ফুটেজটা বার করার পর তিনি নতুন বিতর্কের জন্ম দেন, যে কথা সুমন দাও বলছিলেন এবং অভিযোগকারিনী তিনিও নিজে বলেছেন যে এত গুরুতর অভিযোগ যেখানে তিনি করছেন, শ্লীলতাহানির অভিযোগ, সেখানে অভিযোগকারিনীর ছবি তিনি প্রকাশ্যে এনে দিচ্ছেন। নতুন বিতর্ক তৈরি করে দিলেন তো রাজ্যপাল। দেখুন, আমরা তো পরিষ্কারভাবে বলছি যে এটা সিবিআই তদন্ত হোক। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের পুলিশ এই তৃণমূল কংগ্রেস যেভাবে ভিডিওগুলোকে ম্যানুফ্যাকচার করছে, ফ্যাব্রিকেটেড করছে, এটা তো পরিষ্কার। এই যে সন্দেশখালীর যে ঘটনাতে একদম আইপ্যাকের সহযোগিতায় আপনার ভিডিওগুলোকে এই গঙ্গাধর আপনার কয়াল তার ভিডিওটাকে কিভাবে বিকৃত করা হয়েছে এটা আমরা দেখেছি। আজকে তো আমরা হাইকোর্টে মুভ করেছি। রাজ্যপালের এই ঘটনার সঙ্গে বারবার করে সন্দেশখালী প্রসঙ্গ চলে আসছে, কারণ এই প্রসঙ্গ তোলা হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। যখন জাতীয় মহিলা কমিশন এত বেশি তৎপর, এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন কেন তৎপরতা দেখাচ্ছে না, এই প্রসঙ্গ তো উঠছে না। আমি বলছি শুনুন, আমরা তো তদন্তের দাবি করছি, আমরা কাউকে শিল্ড করছি না। মুখ্যমন্ত্রীর মতো আমরা বারবার করে বলছি না যে সন্দেশখালীর মহিলারা হচ্ছে বহিরাগত। আমরা বলি না যে ধর্ষণের ঘটনা ছোট ঘটনা। আমরা প্রত্যেকটা ঘটনাকে রাজভবনের ঘটনা নিয়ে বেশি কমফোর্টেবল নয় কি আপনারা? বারবার যখন এই প্রসঙ্গ আসছে তখনই আপনারা সন্দেশখালী প্রসঙ্গ ঘুরিয়ে ফিরিয়ে আনছেন কেন? আমি প্রদীপ্ত দা অবশ্যই 164 যখন স্টেটমেন্ট দিয়েছে একটা মহিলা, শ্রমিক বাবুর থেকে আমি এতক্ষণ পরে জানলাম একটা মহিলা স্টেটমেন্ট দিতে পারে হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে তারা জাস্টিফিকেশন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জ্যোতি চিৎকার করছে, সব ঠিক আছে, কিন্তু যদি কোনো পশ্চিমবঙ্গ চিৎকার করবে না, সেই প্রশ্নটা তোমার মাথায় ঢুকছে না। তোমরা এতটাই যে তোমরা নিমকটাকে সত্যি করে দেখেছো। তোমরা এখন সন্দেশখালীর কথা বলছো, তাহলে তোমরা রেখা বাড়ি করতে চাইবে না, তোমরা চাইবে বিশভূষণের জন্য ক্ষমা চাইবে, তোমরা ক্ষমা চাইবে ওই মেয়েটার জন্য যে ভারতকে সবথেকে বড় রত্ন দিয়েছিল, তোমরা সেই মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়েছো। তোমাদের লজ্জা করে না? হাতরাসের নেতাকে তোমরা সামনে রেখে দাও, তোমরা ছোট করে সময় শেষ। চলদাকে বিশেষ করে আমি বলছি হা দিয়ে তো সবকিছু হয়। হাতরাস, হাঁসখালি আর হাতে খড়ি, এই তিনটে জিনিস মনে করিয়ে দিচ্ছি দর্শকদের। হাতরাসে বিজেপি যা অন্যায় করেছে গোটা দেশ বিদেশের কাছে আমাদের মাথা নিচু হয়েছে। হাঁসখালিতে প্রেগনেন্ট বলেছেন মুখ্যমন্ত্রী, আর হাতে খড়ি কে দিয়েছিল? সরস্বতী পুজোর দিন রাজ্যপালকে সময় কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ যেখানে আলোচনা শেষ করতে হচ্ছে কারণ সময় আর হাতে নেই। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।